আমাদের গল্পের শুরু জেসকে দিয়ে, যে একজন স্ট্রেসড বন্ড মা। সে তার ছেলে টমিকে একটা দুঃস্বপ্ন দেখার পর সান্ত্বনা দিচ্ছে আর একই সাথে একটা উল্টে যাওয়া টয় ইয়ট গোছাচ্ছে। ফোরশ্যাডোয়িংয়ের লেভেল একদম সর্বোচ্চ। জেস মেঝে থেকে নীল রঙের দাগ ঘষে তুলছে আর শহরতলির চরম অস্থিরতায় ভুগছে, তারপর তড়িঘড়ি করে ব্যাগ গোছাতে শুরু করল। সে একটি মনোরম সানশাইন অব দ্য স্টেট সাইনবোর্ড পেরিয়ে ট্রায়াঙ্গল নামের একটি ইয়টের কাছে পৌঁছায়, যেখানে তার দেখা হয় গ্রেগ এবং তার পুরোপুরি প্রস্তুত সেলিং ক্রু এর সাথে। স্যালি তার বন্ধু হেদারকে গ্রেগের জন্য সরাসরি সেটআপ হিসেবে নিয়ে আসে, যা অনেকটা পার্টিসিপেশন ট্রফির মতো এবং বেশ বিব্রতকর। জেস গ্রেগকে জড়িয়ে ধরে এবং প্রচণ্ড ক্লান্ত থাকার জন্য ক্ষমা চায়, যা একটি মজার পার্টি ক্রুজের জন্য বড় ধরনের বিপদের সংকেত। জেস একটা ঘুম দেয় আর স্বপ্ন দেখে সে এলোমেলো চুল নিয়ে সমুদ্র সৈকতে ভেসে উঠেছে। সিনেমার ভাষায় এর মানে হল, তোমার বাড়িতেই থাকা উচিত ছিল। সে চমকে জেগে ওঠে আর হিদার তাকে দেখতে নিচে আসে। এদিকে ডাউনি এমনভাবে ট্যানিং করছে যেন সে কোনো বিলাসবহুল রিসর্টের বিজ্ঞাপনে কাজ করছে। ভিক্টরের জেসের মানসিক ওয়াইফাই কানেকশন নিয়ে সন্দেহ। সে গ্রেগকে বলে যে ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতেই মেয়েটা পুরো 20 সেকেন্ডের জন্য যেন অন্য গ্রহে চলে গিয়েছিল। গ্রেগ জেসকে নৌকা চালানোর দায়িত্ব দিয়ে তার স্পষ্ট ক্লান্তি আর শূন্যে তাকিয়ে থাকা সেই উদ্বেগজনক দৃষ্টিকে পুরোপুরি উপেক্ষা করে। হেদার গ্রেগ আর জেসের বন্ধুত্ব নিয়ে অভিযোগ করে বেড়াচ্ছে, যা প্রমাণ করে যে এই ট্রিপে সে কোনোভাবে মিস্টার বা মিস পপুলারিটির খেতাব জিতছে না। ভিক্টর পাল তুলে ধরে এবং প্রকাশ পায় যে সে আসলে একজন পলাতক যে গ্রেগের নৌকায় বসবাস করছে। গ্রেগ অভিযোগ করে যে তার বন্ধুরা অনবরত তার জন্য এলিজেবল সিঙ্গলস জুটিয়ে আনছে এবং সে আরও খেয়াল করে যে জেস আসলে বেশ অস্বস্তিতে আছে। জেস টমিকে একা ফেলে আসার জন্য অপরাধবোধে ভুগছে, যে অটিস্টিক এবং নিজের রুটিন খুব পছন্দ করে। অন্যদিকে গ্রেগ তাকে বোঝায় যে সে কেবল একজন ভালো মা, যার কিছুটা বিশ্রাম দরকার। বাতাস হঠাৎ করেই হিমাঙ্কের নিচে নেমে যায় আর কালির ছিটার মতো দেখতে একটা অশুভ ঝোড়ো মেঘ পার্টিতে হানা দেওয়ার জন্য ধেয়ে আসে। ক্রু বুঝতে পারে যে তাদের আর বাঁচার উপায় নেই, কারণ আকাশ কালো হয়ে যায় এবং দিনের আলোর চিরস্থায়ী বিদায় ঘটে। গ্রেগ পাগলের মতো কোস্ট গার্ডকে রেডিও করার চেষ্টা করে, যতক্ষণ না ঝড়টা তার ইয়টকে কোনো ভেজা কম্বলের মতো পুরোপুরি চেপে ধরে। প্যানিক মোড অন। ইয়াটটি মৌসুমি ঝড়ের মতো বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে বিধ্বস্ত হচ্ছে। ভিক্টর পাল তুলে ফেলে দেয়ার কেবিনগুলো পানিতে ডুবে যাচ্ছে। সমুদ্রটা ইয়াটটাকে বাথটাবের খেলনার মতো উল্টে দিলশবাইকে পানিতে ছুঁড়ে ফেলল আর হেদারকে চিরদিনের জন্য ওপারে পাঠিয়ে দিল। বেঁচে যাওয়া যাত্রীরা উল্টে যাওয়া জাহাজের খোলের ওপর বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে যেন ভেজা করুন একদল সামুদ্রিক ইঁদুর। ঠিক তখনই জেসের কানে একটা গুমগুম শব্দ আসে। ঝাপসা কুয়াশা চিরে এওলস নামের এক বিশাল ওশান লাইনার সামনে এসে হাজির। একদমই সন্দেহজনক নয়। তারা সম্পূর্ণ জনশূন্য ক্রুজ শিপটিতে ওঠে আর জেসের সাথে সাথেই মনে হয় যে কিছু একটা গণ্ডগোল আছে। তারা ক্যাপ্টেনকে খুঁজতে খুঁজতে আবছা অন্ধকার করিডোরে ঘুরে বেড়ায় আর তাদের বিধ্বস্ত ইয়াটটিকে স্রোতের মুখে কাঠের টুকরোর মতো ভাসতে ছেড়ে দেয়। তারা যখন একই রকম বিষণ্ণ করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন জেস দাবি করে যে সে জায়গাটিকে চিনতে পেরেছে আর ঠিক এই মুহূর্তেই তাদের সেখান থেকে ফিরে আসা উচিত ছিল। তারা জানতে পারে যে জাহাজটির নাম রাখা হয়েছে সিসিফাস। সিসিফাস এর বাবার নামানুসারে সেই লোকটিকে যাকে চিরকাল পাহাড়ের চূড়ায় পাথর গড়িয়ে তোলার অভিশাপ দেওয়া হয়েছিল। সূক্ষ্ম রূপকগুলো আমার খুব ভালো লাগে। ভিক্টর অলৌকিকভাবে এই ভুতুড়ে জাহাজে জেসের বাড়ির চাবি খুঁজে পায়, যা প্রমাণ করে যে মহাবিশ্বের রসবোধ খুবই জঘন্য। তারা তাজা খাবারে ভরা একটি ডাইনিং রুম খুঁজে পায়, কারণ পরিত্যক্ত ভুতুড়ে জাহাজগুলো সবসময় সৌজন্যমূলক ওয়েলকাম বুফে অফার করে। জেস ছায়ার মধ্যে কাউকে দেখতে পায় আর ভিক্টর একদম বড় মাপের বুদ্ধিমানের মতো একা একা অন্ধকারের দিকে দৌড় দেয়। জেস ক্রমাগত তার দেজা ভু নিয়ে অভিযোগ করে যাচ্ছে, যা বাকিদের প্রচণ্ড বিরক্ত করছে, যারা কিনা শুধু একটু শান্তিতে আড্ডা দিতে চায়। তারা একটা সুইটে ঢুকল যেখানে আয়নায় কেচাপের মতো লাল তরল দিয়ে লেখা গো টু থিয়েটার। দেখেই মনে হচ্ছে 5 স্টার রেটিং। গ্রেগ এই ভুতুড়ে আয়নার কারুকার্যকে অলস নাবিকদের কোনো ফাজলামি বলে উড়িয়ে দেয়।
একেই বলে টপ টিয়ার সার্ভাইভাল ইনস্টিনক্ট। গ্রেগ জেসের কাছে ক্ষমা চাইতে চাইতে চলে যায়। এদিকে স্যালি মেঝেতে থাকা রহস্যময় দাগগুলোকে এমনভাবে এড়িয়ে যাচ্ছে যেন ওগুলোর কোনো অস্তিত্বই নেই। স্যালি অবশেষে সবটা বুঝতে পারে, লাল তরলের দাগগুলো খেয়াল করে আর সেগুলোর পিছু নিয়ে থিয়েটারের দিকে এগিয়ে যায়। জেস আবিষ্কার করে যে বুফে এখন পচে গেছে আর ভিক্টর হঠাৎ তাকে আক্রমণ করে। সে আত্মরক্ষার্থে ভিক্টরের মাথার ক্ষতস্থানে খোঁচা দিয়ে তাকে চিরস্থায়ী টাইম আউট দিয়ে দেয়। জেস থিয়েটারের দিকে দৌড়ে যায় এবং দেখে গ্রেগ অঝরে লিক করছে। সে তাকে এমন সব শব্দ ব্যবহার করার দায়ে অভিযুক্ত করে যা শুনলে AEVD-O নিশ্চিতভাবে ডিমনিটাইজ হয়ে যাবে। স্যালিকে কোনো এক অদৃশ্য স্নাইপার উড়িয়ে দেয় আর জেস পুরোপুরি অ্যাকশন হিরো মোডে চলে গিয়ে কিচেনে চুপি চুপি ঢুকে একটা বিশাল শেফ নাইফ তুলে নেয়। ওভারঅল পরা এক মুখোশধারী আগন্তুক জেসের সাথে ইঁদুর বেড়াল খেলা খেলে শেষমেশ তার বুমস্টিকের ভোঁতা প্রান্ত দিয়ে তাকে ধরাশায়ী করে ফেলে। জেস পাল্টা আক্রমণ করে হামলাকারীকে নিরস্ত্র করে এবং তার মিলি স্ট্যাটাস বাড়াতে একটি ফায়ার এক্স তুলে নিয়ে নিজের ইনভেন্টরি আপডেট করে ফেলে। জেস তার মুখোশধারী প্রতিপক্ষকে রেলিংয়ের ওপর দিয়ে সরাসরি সমুদ্রের পানিতে ফেলে দেয়। বস ব্যাটল জেতা শেষ, অন্তত সে তো এটাই ভাবছে। জেস একটি গ্রামোফোনের শব্দ শুনতে পায়, আয়নার সামনে আনমনে তাকিয়ে থাকে আর বাইরে তাকাতেই দেখে তার বন্ধুরা আবার সেই উল্টে যাওয়া ইয়াটে। লুপ নাম্বার 2-তে আপনাদের স্বাগতম। রেকর্ডটা আটকে যায় আর জেস এদিক ওদিক ছুটতে ছুটতে তার অতীতের নিজেকে কোনো এক ভাঙা এনপিসি এর মতো একই কথা বারবার বলতে দেখে। সে আবার সিসিফাসের গল্পটা আড়ি পেতে শোনে এবং ভুলবশত তার চাবি ফেলে দেওয়ার ফলে তার অতীতের সত্তা সতর্ক হয়ে যায়। দারুণ বুদ্ধি। জেস নিঃশব্দে বাথরুমে ঢুকে পড়ে আর লুকিয়ে পড়ার সময় সে বুঝতে পারে যে জাহাজটিতে যে ভূত ঘুরে বেড়াচ্ছে সেটি আসলে সে নিজেই। সে দৌড়ে ডেকে পৌঁছায় দেখে গাংচিলগুলো এক মেয়াদোত্তীর্ণ অতিথির বুফে উপভোগ করছে আর আতঙ্কে তার চোয়াল ঝুলে পড়ে। জেসের সাথে ভিক্টরের ধাক্কা লাগে এবং সে তাকে টাইম লুপের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাকে শুনে মনে হয় যেন সে পুরোপুরি পাগল হয়ে গেছে। ভিক্টর এটা বিশ্বাস করতে নারাজ যে জাহাজে দুজন জেসি আছে, অথবা এটাও যে সবারই শেষ গন্তব্য এখন নিশ্চিত। জেস হতাশ হয়ে ভিক্টরকে ধাক্কা দিলা আর ভুলবশত তার মাথার পেছন দিকটা দেয়ালে লাগানো একটা হুকের ওপর গিয়ে বিঁধে গেল। ও নিজের পায়েই কুড়াল। জেস তার অতীতের নিজেকে তার অটিস্টিক ছেলের ব্যাপারে অভিযোগ করতে আড়ি পেতে শুনে ফেলে। জেস একটি লকার রুম খুঁজে পায় যা হুবহু একই রকম নোটে ভরা, যেখানে লেখা আছে, যদি তারা বোর্ডে ওঠে তবে সবাইকে সাবার করে দাও, এবং সে বুঝতে পারে যে এই নোটগুলো আসলে সে নিজেই লিখেছে। সে একটি গ্রিল খুঁজে পায় যা তার নিজের ফেলে দেওয়া ডজন ডজন লকেটে ভর্তি, যা প্রমাণ করে যে সে এই কাজটা অনেক অনেক দিন ধরে করে আসছে। তার লকেটটি গাদার মধ্যে পড়ে যায়, তাই সে একটি বুমস্টিক এবং এক ব্যাগ গোলাবারুদ নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে নেয়। জেস আহত ভিক্টরকে মুখোমুখি দাঁড় করায় এবং তার নিজের ডাবলকে বন্দুকের মুখে রেখে টাইম লাইন বদলে ফেলার চেষ্টা করে। দুই জেসি একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ডাবলটি বেশ বুদ্ধিমানের মতো ঘুরে দৌড় দেয়। জেস স্যালি এবং ডাউনিকে বলার চেষ্টা করে যে তারা প্যাটার্নটি পরিবর্তন করেছে, কিন্তু মুখোশধারী ভিলেনগুলি চালাতে শুরু করে। ডাউনি জেসের কাছে সবকিছুর যৌক্তিক ব্যাখ্যা দাবি করে, অথচ তারা যে অবিরাম লুপের এক ক্রুজে আটকা পড়ে আছে সেই বাস্তবতাকে সে পুরোপুরি এড়িয়ে যায়। জেস ডাউনি আর সালিকে সরঞ্জামের দায়িত্বে রেখে যায়, কিন্তু তখনই জানতে পারে যে ভিক্টর নিজেকে সাগরের অতলে সমর্পণ করেছে। জেসের ডাবল লাল রঙে মাখামাখি হয়ে কোনো হরর মুভির ভিলেনের মতো ডাউনির দিকে এগিয়ে আসে। এই উন্মাদ মহিলাটি ডাউনিকে দুবার কোপ দেয় এবং স্যালিকে ছুরিকাঘাত করে এটা প্রমাণ করে যে সে বন্ধুত্বের দলে নেই। স্যালি আতঙ্কে লাল আলোয় ভরা করিডোর দিয়ে হামাগুড়ি দিয়ে পালাচ্ছে বাঁচার জন্য, মই বেয়ে উপরে উঠছে। জেস স্যালির পিছু নেই যে কিনা নিজেরই হুবহু দেখতে অফলাইন হয়ে যাওয়া মডেলগুলোর এক ভয়াবহ স্তূপ খুঁজে পায়। জেস মুমূর্ষু স্যালিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং জোর দিয়ে বলে যে সে তাকে ছুরিকাঘাত করেনি। জেস বুঝতে পারে যে সবাই লগ অফ না করলে বোটটি রিসেট হবে না, তাই সে স্যালিকে সিগাল বুফেতে শান্তিতে বিদায় নিতে দেয়। অন্ধকার সত্যটি বুঝতে পারে যে সিদ্ধান্ত নেয়
যে এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হল সরাসরি পরিস্থিতির মোকাবেলা করা। সে জাহাজের ইঞ্জিন বন্ধ করার জন্য যন্ত্রপাতির ওপর ধাতব রড ছুঁড়ে মারে। সে খুবই বুদ্ধিমান কোনো মানুষ। জেস ঘটনাগুলোকে আবারও ঘটতে দেখে, যেখানে সে ভিক্টরকে তার নতুন ক্লোনের হাতে বিদ্ধ হতে দেখল। সে ডাউনির দেহটা টেনে বাথরুমে নিয়ে যায় এবং তার শরীরের তরল দিয়ে আয়নায় লিখে দেয় গো। নিজের জন্য নিজেই একটা এসকেপ রুম বানিয়ে ফেলল। সে ডাউনিকে জাহাজের বাইরে ফেলে দেয় এবং গ্রেগের দেহ সরিয়ে ফেলে পরে লুপের জন্য নিখুঁতভাবে সব গুছিয়ে নেয়। জেস গাঢ় রঙের ওভারঅল পরে এবং মাথায় একটা বস্তা চাপিয়ে নেয়, পুরোপুরি তার ভিলেন এরাকে আপন করে নিয়ে। হুডের জেস থিয়েটারের ভেতর গ্রেগকে লোডেড ব্যারেল তাক করে কোণঠাসা করে ফেলে। গ্রেগ তার জীবনের জন্য ভিক্ষা চায়, কিন্তু জেস তাকে বোঝায় যে লুপটি রিস্টার্ট করে তার ছেলের কাছে ফিরে যাওয়ার জন্য তাকে তাদের সাবস্ক্রিপশনগুলো বাতিল করতেই হবে। সে ব্যালকনি থেকে গ্রেগকে ট্যাগ করে আর সেই সাথে ট্র্যাজেডির চেকলিস্ট পূর্ণ হয়ে যায়। দুই জেসিস একটি হাইস্টেক্স লুকোচুরি খেলায় মেতে ওঠে, যার শেষটা হয় হুডের জেসের উত্তম মধ্যম খাওয়ার মাধ্যমে। তারা ডেকের ওপর লড়াই করছে, বিস্ফোরণ এড়িয়ে চলছে, আর কে অপরের দিকে অস্ত্র ছুড়ছে এক মহাকাব্যিকজদীয়, কিছুটা বিভ্রান্তিকর মিরর ম্যাচে। তার প্রতিরূপ জানতে চায় সে আসলে কে, আর হুডের জেস চিৎকার করে বলে যে নিজের ছেলেকে বাঁচাতে হলে তাকে ওদের সবাইকে সরাতে হবে। ঠিক তারপরেই তাকে ধাক্কা দিয়ে জাহাজের বাইরে ফেলে দেওয়া হয়। জেস একটি রোদে পোড়া সমুদ্র সৈকতে ভেসে ওঠে এবং তার জলজ দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। সে টলমল পায়ে রাস্তা দিয়ে এগোতে থাকে এবং শেষ পর্যন্ত দৌড়ে নিজের শান্ত শহরতলির এলাকায় ফিরে আসে। সে তার নিজের জানলা দিয়ে বাইরে তাকায় এবং নিজেকে টমির ওপর চিৎকার করতে দেখে। স্ট্রেসে থাকা ডাবল টমিকে পেইন্ট ফেলার জন্য চিৎকার করে বকাঝকা করছে, যা দেখে বোঝাই যাচ্ছে যে সে কোনোভাবেই মাদার অফ দ্য ইয়ার হওয়ার দৌড়ে নেই। জেস তার ডাবলকে বিভ্রান্ত করার জন্য ডোরবেল বাজায়, তারপর শেড থেকে একটা হাতুড়ি তুলে নেয়। জেস তার অপমানজনক ডাবলকে হাতুড়ি দিয়ে এক মোক্ষম বিদায়ী আঘাত দেয়ার টমি তা দাঁড়িয়ে দেখে। কি দারুণ অভিভাবকত্ব! সে তার লকেটটি পুনরুদ্ধার করে। জেস সেই অফলাইন ডাবলকে একটা ডাফেল ব্যাগে ভরে গাড়ির ডিকিতে তুলল আর টমির সাথে রওনা দিল, কথা দিল যে সে এখন থেকে ভালো হয়ে থাকবে। একটা গাংচিল তার উইন্ডশিল্ডে এসে আছড়ে পড়ে, তাই সে সেটাকে সরিয়ে ফেলার জন্য গাড়িটা একপাশে থামায়। সে ওটাকে পচে যাওয়া সিগালের এক বিশাল স্তূপের ওপর ছুঁড়ে ফেলে, যা প্রমাণ করে যে সমুদ্র তীরের এই দৃশ্যটিও সেই লুপেরই অংশ। অমনোযোগী হওয়ায় সে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বসে। দুর্ঘটনার ধাক্কায় টমি পরপারে পাড়ি জমায় আর ডিকি খুলতেই বেরিয়ে পড়ে নিথর জেস। আমাদের জেস পাশ থেকে এই দৃশ্য দেখছে, মানসিকভাবে পুরোপুরি চুরমার হয়ে। একটি কঙ্কালসার ক্যাব ড্রাইভার, যে কিনা ছদ্মবেশে থাকা যমরাজ নয়, তাকে হারবারে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। সে রাইডটা গ্রহণ করে, ভিক্টরকে বলে যে সে তার ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছে, আর ঠিক সেই প্রথম দৃশ্যেই ফিরে যায়। সে ইয়টে ওঠে এবং গ্রেগের কাছে ক্ষমা চায়, যার ফলে পুরো দুঃস্বপ্নটা আবার নতুন করে শুরু হয়ে যায়। একটি গাংচিল কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে উড়ে যায় আর অবশেষে আমরা অন্ধকার স্ক্রিনে মিলিয়ে যাই।